যে 80টা প্রশ্ন আসে, 80টার মধ্যে তুমি যদি 50 থেকে 55টা কারেক্ট করতে পারো এবং নেগেটিভ মার্কিং যদি বাদ দিতে পারো, নেগেটিভ ছাড়া, ঠিক আছে, নেগেটিভ মার্কিং বা তুমি পারতেছো 50-55, তুমি 55টাই দাগাবা, এর বেশি দাগাইতে গেলে তুমি এখানে ধরা খাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যাদের স্বপ্ন আছে একটা ভালো ভার্সিটিতে একটা ভালো সাবজেক্ট পাবা, কিন্তু সাবজেক্টের বিভিন্ন রিকোয়ারমেন্টের বাধায় তোমরা আটকে যাচ্ছ। যেমন আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ইভেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও তুমি যদি একটা ভালো সাবজেক্ট পেতে চাও, যদি ফার্মেসির কথা বলো বা সিএসসি পাইতে বলো, সেখানে তোমার ম্যাথে 3 পাওয়া লাগবে, ম্যাথে জিপিএটা আলাদা করে 3 থাকতে হবে, ফিজিক্সে এত থাকতে হবে, কেমিস্ট্রিতে এত থাকতে হবে, মানে এভাবে আলাদাভাবে কিন্তু শর্ত দেওয়া আছে। শুধুমাত্র একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি যদি এখানে ম্যাথ বা বায়োলজি, মানে এই দুটো তো একটা শর্ত আছে যে ম্যাথ না দাগালে তুমি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পাবা না। তো শুধুমাত্র যদি ম্যাথ দাগাও, ম্যাথ দাগানোর পরে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাওয়ার যে শর্তটা আছে, এইটাই জাস্ট অনলি কন্ডিশন, ঠিক আছে। তোমাকে আলাদাভাবে কোনো সাবজেক্ট ওয়াইজ রিকোয়ারমেন্ট এখানে নাই। তোমাকে ম্যাথে কোনো মার্ক পাইতে হবে না, ম্যাথের যে জিপিএ কত আসে এটা তোমাকে দেখবে না, মানে এখানে আলাদা কোনো শর্ত নাই। তুমি জাস্ট ম্যাথ দাগাবা, ম্যাথ অ্যান্সার করবা, তাহলেই তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যাবা। আবার তুমি যদি বায়োলজি দাগাও সেই ক্ষেত্রে তুমি ফার্মেসি পেয়ে যাবা। এক্ষেত্রে ফার্মেসি পাওয়ার জন্য তোমার ম্যাথে 3 পাইতে হবে, কেমিস্ট্রি 3 পাইতে হবে, এরকম কোনো শর্ত নাই, যেটা অন্যান্য ভার্সিটিতে আছে। তো এই বছর তোমার রাবিতে সময়টাও মোটামুটি অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় মোটামুটি বেশি পাওয়া যাচ্ছে। দেখো তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু আগামী 16 তারিখে হবে, 16 জানুয়ারি, যেখানে তোমাদের 3 তারিখের মধ্যে ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষা শেষ। বাংলাদেশের মনে করো ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষা, ম্যাক্সিমাম কি সবই শেষ, ঠিক আছে, সবই শেষ, মাঝখানে হাজিদানিশ এগুলো বাকি আছে। তো আমরা স্বায়ত্তশাসিত যে ইউনিভার্সিটিগুলো টার্গেট করি তার মধ্যে রাবি কিন্তু তোমাদের 16 জানুয়ারি এবং একটা বড় একটা রিভিশন দেওয়ার মতো একটা সুযোগ আছে। তো আগামী 1 মাস বা 1 মাসের বেশি সময় পাচ্ছি আমরা মোটামুটি রাবির জন্য। তো 1 মাসটা আমরা কিভাবে কাজে লাগাবো, এই রোড ম্যাপটা এবং তোমাদের কি পড়তে হবে, চান্স পাইতে হলে কত মার্ক এনশিওর করা লাগতে পারে, এই বিষয় নিয়ে কথা বলবো। তো এই বছর এখন পর্যন্ত কিন্তু প্রায় 95,000 মতো আবেদন পড়ে গেছে। তো দেখা যায় যে এটা 1 লাখের কাছাকাছি বা তোমার 98,000 মতন হতে পারে, যেটা বিগত কয়েক বছরের সর্বোচ্চ আবেদন পড়বে এই বছর। তার মানে এই বছর কিন্তু লড়াইটা অনেক বেশি হবে এবং হাড্ডাহাড্ডি কিন্তু লড়াই হবে। দেখবে যে র্যান্ডমলি পরীক্ষা হওয়ার ফলে, পরপর পরীক্ষা হওয়ার পরে অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পাবে না। তো চান্স না পাওয়া শিক্ষার্থীদের মেইন টার্গেট থাকবে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়। তার মানে এখানে তোমার একটা বড় সড়ো একটা প্রতিযোগিতা কিন্তু হবে। যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে তাদেরও কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী কৃষিগুচ্ছের দিকে সুইচ করে, বাট কৃষিগুচ্ছে যেহেতু মাঝখানে সময়টা কম পাচ্ছে, তার থেকেও 15 দিনের মতো সময় পাওয়া হচ্ছে তোমরা এখানে জাহাঙ্গীরনগর রাবির জন্য। তো অনেকে কিন্তু রাবিতে এখানে সুইচ করবে, তো কম্পিটিশনটা কিন্তু অনেক বেশি। তো রাবিতে যারা চান্স পেয়ে যাচ্ছে এই বছর, তোমাদের কিন্তু যথেষ্ট ভালো প্রিপারেশন না থাকলে এই বছর তোমার চান্স পাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে যাবে, কারণ এখানে কম্পিটিশনটা অনেক বেশি হবে। কারণ দেখো অলরেডি 95,000 আবেদন পড়ে গেছে, আগামীকালকে পর্যন্ত লাস্ট ডেট। তো এর মধ্যে হয়তো আরো 2-3 হাজার পড়ে যাবে, 1 লাখের কাছাকাছি আবেদন বা এর বেশিও কিন্তু হয়ে যাইতে পারে। তো যারা এখন আবেদন করো না, আবেদন করে ফেলো, ঠিক আছে। তো এটা তোমাদের জন্য বেটার হবে। এখানে সিট সংখ্যাটাও বেশি, প্রায় 1500 মতো এখানে সিট আছে, ঠিক আছে। তো অন্যান্য ভার্সিটি থেকে তোমার 1500 মতো সিট আছে, যেটা বাকি ভার্সিটি থেকে মোটামুটি বেশি, ঠিক আছে। চবির থেকে বেশি, ঢাবির থেকে কম, জাবির থেকে বেশি, অন্যান্য ভার্সিটি থেকে মোটামুটি বেশি। তো তোমাকে অবশ্যই এখানে পরীক্ষা দেওয়া উচিত হবে, ঠিক আছে। তো আসলে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং আমাদের কাটমার্কটা কেমন থাকে এই বিষয়ে কথা বলি, ঠিক আছে। প্রিপারেশন রোডম্যাপ নিয়ে কথা বলি। তো প্রথম কথা হচ্ছে, এখানে তুমি যে কোনো একটা সাবজেক্ট, এখানে তোমাদের 2টা শিফটে পরীক্ষা হবে, ঠিক আছে, 2টা শিফটে পরীক্ষা হবে। তো 2টা শিফটের মধ্যে যে প্রবলেমটা হয়, 2টা শিফটের মধ্যে যে কোনো একটা শিফট তোমার সহজ আসে, একটা শিফট কঠিন। সহজ বলতে কি, যে কোনো একটা শিফটে তুমি দেখবা যে থিওরি বেস প্রশ্নগুলো সমস্যা কি জানো হয়, সমস্যা তোমার হচ্ছে ফিজিক্স পার্টে, ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্ট, এই দুটাতে ঝামেলা হবে, ঠিক আছে। তো দেখবা যে একটা শিফটে এখানে থিওরি বেস প্রশ্ন আসছে এবং একটা শিফটে তোমাদের ম্যাথমেটিক্যাল পার্টগুলো বেশি আসছে। তো যেখানে ম্যাথমেটিক্যাল পার্ট বেশি এসে থাকে, একটু কঠিন ক্যালকুলেশন দেয়, যেহেতু এখানে তোমার ক্যালকুলেটর অ্যালাউ না, তোমার কিন্তু এখানে ক্যালকুলেটর, ঠিক আছে, ক্যালকুলেটর অ্যালাউ না। তো ক্যালকুলেটর যেহেতু অ্যালাউ না, তো তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন যেহেতু করতে হয়, তার মানে যদি বড় সড়ো ম্যাথ দিয়ে দেয়, তখন তুমি কিন্তু এখানে সময়টা তোমার বেশি কনজিউম করবে এবং তুমি অনেক বেশি ভুলভাল জায়গায় আসবা। তো এই যে প্রবলেমটা হয় শিফট ওয়াইজ ভেদে, বাট এখানে কিন্তু শিফট ভিত্তিক আলাদা সিট ভাগ করা আছে, অর্থাৎ তোমার শিফটে আলাদা সিট এবং তোমার হচ্ছে আলাদা অন্য শিফটে আলাদা সিট, অর্থাৎ অর্ধেক করে ভাগ করা আছে, 750 750 করে, ঠিক আছে। তো তোমার শিফটে তোমার যে প্রতিযোগী বা তোমার যে কম্পিটিশন, সেটা তোমার শিফটে যারা আছে তাদের সাথেই হবে। এইটা নিয়ে তোমাদের একটু মানে টেনশন করার দরকার নেই যে তোমার শিফটে কঠিন হয়েছে আরেক শিফটে সহজ, তো তোমার থেকে আগে গেল, এরকম না। তোমার শিফটে তুমি ভালো করতেছো কিনা এটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে। তোমার শিফটে যদি তুমি ভালো করো, তাহলে তুমি একটা ভালো সাবজেক্ট পাবা। তো তোমার শিফটে তোমাকে ভালো করতে হবে। এর জন্য কি করতে হবে, তুমি তো জানো না যে আসলে তোমার শিফটে থিওরি প্রশ্ন বেশি আসবে না ম্যাথমেটিক্যাল পার্ট বেশি আসবে। তো তোমার উচিত হবে এই 2টা প্রিপারেশনই রাখা, ঠিক আছে। কারণ কপাল ভালো থাকলে তোমার হয়তো সহজ প্রশ্ন তোমার ভাগ্যে পড়লো, আর যদি কোনোভাবে খারাপ হয়ে যায়, তাহলে দেখবা যে তোমার যে শিফটে সেটা কঠিন প্রশ্ন চলে আসতে পারে। ওই যে বললাম কঠিন হলে
হলেও ঘাবড়ানোর কিছু নাই। তোমার প্রতিযোগিতা বা তোমার যে কম্পিটিশন সেটা তোমার শিফটের যে বাকি শিক্ষার্থী আছে ওদের সাথেই হচ্ছে। তো কঠিন হলে সবার জন্যই কঠিন হবে, সহজ হলে সবার জন্যই সহজ হবে। ইভেন প্রশ্ন সহজ হলেই চান্স পাওয়াটা কঠিন হয়ে যায়। অনেক শিক্ষার্থী সহজ প্রশ্ন ভুল করে আসে, 1-2 মার্কের জন্য একটা প্রশ্ন ভুল করলেও চান্স মিস হয়ে যেতে পারে। আর কঠিন প্রশ্ন আসলে কি সবাই কিন্তু দাগায় না, তো তুমি যদি 1-2টা অ্যাপ্রোচ করতে পারো তাহলে দেখবে যে তোমার পজিশন কিন্তু আগে চলে আসে। তো প্রশ্ন সবসময় স্ট্যান্ডার্ড, কঠিনও হবে না সহজ হবে না, এরকম প্রশ্ন চান্স পাওয়াটা মোটামুটি যারা পড়াশোনা করে, যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তাদের জন্য কিন্তু বেটার হয়। ঠিক আছে, আচ্ছা, তো তোমাদের আগামী যে 1 মাস, এই 1 মাসে তোমাদের যে প্রিপারেশনটা গোছানোর জন্য একটা প্রপার রোডম্যাপ দরকার, তো প্রপার একটা রুটিন দরকার। তো আমাদের কিন্তু আগামী 1 মাসের জন্য রাবি সিমিটের জন্য নতুন করে আমাদের অলরেডি একটা এক্সাম বেসের সকল অধ্যায়ভিত্তিক এক্সাম শেষ, ওই এক্সামগুলো আর্কাইভ হিসেবে তুমি এই ব্যাচটাতে পেয়ে যাবা, অর্থাৎ ওয়েবসাইটে সকল এক্সাম সাজানো আছে অলরেডি। এবার নতুন করে তোমাদের হচ্ছে রাবি সিমিটের রিভিশন এক্সাম ব্যাচটা শুরু হবে। তো রিভিশন এক্সাম ব্যাচের কাজটা কি হবে, এই যে তুমি আগামী 1 মাসে বা 1 মাস আমাদের 5-7 দিনের মতো সময় পাবো, এই সময়টা আসলে তুমি কিভাবে কাজে লাগাবা, কি কি পড়বা, কতটুকু পড়বা, সেটা তোমাকে রুটিন করে দেওয়া হবে এবং ওই রুটিন অনুযায়ী তোমাদের এক্সাম হবে। তো প্রথমে আমরা অধ্যায়ভিত্তিকভাবে সাজাইছি, প্রথমে অধ্যায়ভিত্তিক রিভিশনগুলো হবে। তো অধ্যায়ভিত্তিক রিভিশন এক্সাম হয়তো তোমাদের 20টা হতে পারে, তো এই 20টার মধ্যে তোমাদের সকল এক্সাম শেষ, এরপরে আমরা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, তারপরে আমরা ফাইনাল মডেল টেস্ট নিব। ঠিক আছে, তো এইভাবে তোমাদের সকল যে সিলেবাসটা, এই সিলেবাসটা তোমাদের একটা রিভিশন করা হবে, যেন রাবি স্ট্যান্ডার্ড পরীক্ষা নেওয়া হবে, যেন যথেষ্ট প্রশ্ন তোমরা এখানে বুঝতে পারো, প্রশ্নের ধাঁচটা বুঝতে পারো। তো এইভাবে তোমাদের আগামী 1 মাস তোমার কিন্তু প্রিপারেশনটা কভার হয়ে যাবে। ঠিক আছে, এবং রাবিতে দেখবা মডেল টেস্ট কি হয়, তোমাদের 80 মার্কের পরীক্ষা হয় দেখেন এবং 1.25। তো রাবির যে মডেল টেস্টগুলো আমরা দিব সেখানেও তোমরা 1.25 করে মার্ক পাবা এবং এখানে 80টা এমসিকিউ তুমি পাবা। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু এক্সাম ব্যাচের এক্সামগুলো তুমি দিতে পারবা। লাস্ট যে মডেল টেস্টগুলো, পেপার ফাইনাল এক্সামগুলো আমরা এইভাবে নিব। এত রাবির যে প্যাটার্নটা তোমরা যেন ওই প্যাটার্নটা ফলো করে এক্সাম দিতে পারো, এটা তোমাদের কিন্তু আমরা এখানে নিশ্চিত করবো। ঠিক আছে, তো এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্প হবে। এবং এছাড়া তোমাদের এখানে ভার্সিটি এইমিটের কোশ্চিন ব্যাংক সলভ ক্লাস অ্যাক্সেস দেওয়া আছে, যাদের ফিজিক্সের প্রবলেম বা ম্যাথের প্রবলেম তুমি চাইলে ওই ক্লাসগুলো করে দেখতে পারো। এছাড়া আমরা এক্সট্রা সাজেশন ক্লাস, ম্যারাথন ক্লাসগুলো কিন্তু হবে, ওই ম্যারাথন ক্লাসগুলো তোমাকে অনেক বেশি কাজে দেবে রাবি সিমিটের জন্য। ঠিক আছে, তো ওভারঅল একটা বেস্ট চয়েস হতে যাচ্ছে তোমাদের রাবি সিমিটের জন্য। তো তুমি চেষ্টা করবা আগামী 1 মাসের মধ্যে তোমার একটা প্রপার রুটিন তোমার এখানে রাখবে। ঠিক আছে, প্রপার একটা রুটিন তোমার লাগবে যারা রাবিকে টার্গেট করতেছো তাদের জন্য। আর যদি অন্য ভার্সিটির পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমার অন্য ভার্সিটির প্রিপারেশন তো নিচ্ছই, তারপরে তুমি একটা ভালো ডিভিশন দিতে পারবা। তো যারা রাবিকে টার্গেট করতেছো তোমাদের একটা প্রপার রুটিন দরকার। তো এরপরে তোমাদের যেটা করতে হবে, তোমরা এখানে কোশ্চিন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করবে। ঠিক আছে, তো বিগত বছরের কোশ্চিন থেকে কিন্তু ম্যাক্সিমাম অনেক প্রশ্ন কমন আসে। এখানকার প্রশ্ন কমন বলতে তুমি এখানে টাইপ কমন পাবে। ঠিক আছে, প্রশ্নের টাইপগুলো, এই টাইপের যে কনসেপ্টগুলো এগুলো তোমাকে ভালো মতো বুঝে ফেলতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা টাইপের কনসেপ্টটা যদি তুমি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু রাবিতে বিগত 10 বছরের প্রশ্নগুলা যদি ভালো মতো অ্যানালাইসিস করে যাও, টাইপগুলো বোঝো, কি কি জিনিস অ্যাপ্লাই করতেছে, কোন সূত্র কাজে লাগছে, কোন শর্ট ট্রিক্স কাজে লাগছে, এইগুলো যদি বুঝতে পারো তাহলে দেখবে যে অনেক প্রশ্ন তুমি মোটামুটি এখানে কমন পেয়ে যাবা। ঠিক আছে, তো রাবির কোশ্চেন ব্যাংকের পাশাপাশি তোমার যে কাজ করতে হবে সেটা হচ্ছে ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেন ব্যাংকটা তোমাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো এইটা কাদের জন্য, এটা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই 3টা সাবজেক্টের জন্যই তোমাকে কিন্তু এই কাজটা করতে হবে। বুঝা গেল? এরপর আইসিটির জন্য তুমি একটু প্যারা খাচ্ছ, তো আইসিটির ক্ষেত্রে কি করবা, তো আইসিটির ক্ষেত্রে যে 5 মার্ক, এই 5 মার্কের মধ্যে তুমি এখানে যেগুলো কমন, যেগুলো আসার মতো টপিক সেগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি থেকে মাস্ট প্রশ্ন আসার মানে অনেক বেশি সংখ্যা পদ্ধতি। এরপরে তোমার লজিক গেট, ঠিক আছে, লজিক গেট, এরপর তোমাদের সি প্রোগ্রামিং। ঠিক আছে, সি প্রোগ্রামিং থেকে প্রশ্ন আসবে এবং তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় থেকে মোটামুটি প্রশ্ন। তো এগুলা কি করবা, এগুলা কি বই পড়তে হবে? বই পড়ে কি এখন পসিবল? বই পড়ে কিন্তু এখন শেষ করা সম্ভব না। তো তোমাদের এখন কি করতে হবে, এখন তুমি কাজ করো, এখানে যে অনুশীলনের প্রশ্নগুলো আছে মেন বই, যে বই পড়ছো ওই অনুশীলনের প্রশ্নগুলো তুমি দেখো। ঠিক আছে, অনুশীলনের প্রশ্ন থেকে যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে, ঠিক আছে, বিভিন্ন বোর্ডে আসছে এবং বিভিন্ন ভার্সিটিতে আসে, দেখবা যে পাশে মার্কিং করা আছে। ঠিক আছে, বোর্ড এবং ভার্সিটি মার্কিং করা আছে। তো ওই প্রশ্নগুলো তুমি সলভ করে যাও, দেখবা যে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার ওই টাইপেরই আসে। ঠিক আছে, যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে আইসিটির প্রশ্ন বা বিভিন্ন ভার্সিটিতে আসছে, ওই প্রশ্নগুলো বা ওই টাইপের প্রশ্নগুলো দেখে গেলেই তোমার মোটামুটি আইসিটি পার্টটা কভার হয়ে যাবে। ঠিক আছে, এর বায়োলজির ক্ষেত্রে একটু ঝামেলা হবে। তো বায়োলজির ক্ষেত্রে যেটা হবে, তো বায়োলজির ক্ষেত্রে তুমি এখন চেষ্টা করো মেইন বইয়ের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, মেইন বই থেকে তোমার যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে এই ইম্পর্টেন্ট টপিকগুলো একটু পড়ে ফেলা। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে এগুলো মেইন বই থেকে বুঝে ফেলা। ঠিক আছে, তো দেখা যায় প্রশ্ন একটু ঘুরায় ফেলে দেয়, তো তখন তুমি হয়তো বুঝতে পারবে না, কারণ আগে থেকে যদি বইটা ভালো মতো না পড়া থাকে তো তুমি জাস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোতে ফোকাস করো আর হচ্ছে কোশ্চিন ব্যাংকটা সলভ করে দাও। ঠিক আছে, কোশ্চিন ব্যাংকটা পাশাপাশি তোমাদের বায়োলজির যে
অনুশীলনের প্রশ্নগুলো আছে এই অনুশীলনের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করো, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করো, এখানকার কিছু ব্যাখ্যাগুলো দেখো, কোশ্চেন ব্যাংকের কিছু ব্যাখ্যা দেখো, তো ব্যাখ্যা দেখে বোঝার চেষ্টা করো, বুঝে বুঝে কোশ্চেনগুলো সলভ করলে মোটামুটি এখানে একটা মার্ক তুমি এনশিওর করতে পারবা। তো ওভারঅল তুমি যদি এখানে আমাদের যে 80টা প্রশ্ন আসে 80টার মধ্যে তুমি যদি 50 থেকে 55টা কারেক্ট করতে পারো এবং নেগেটিভ মার্কিং যদি বাদ দিতে পারো, নেগেটিভ ছাড়া, ঠিক আছে, নেগেটিভ মার্কিং, বা তুমি পারতেছো 50-55, তুমি 55টাই দাগাবা, এর বেশি দাগাইতে গেলে তুমি এখানে ধরা খাবা, ঠিক আছে? কারণ কি, তুমি যদি 50-50 হও, তুমি মনে করো 4টা অপশনের মধ্যে 2টা অপশন বাদ দিয়ে দিছো, বাকি 2টার মধ্যে যে কোনো একটা উত্তর হতে পারে। তো এরকম যদি হয়, এরকম 2-3টা দাগাতে পারো। আদারওয়াইজ তোমার এখানে যদি আন্দাজে দাগা আসো, তুমি যেই কটা হইছে তার মধ্যে থেকে তোমার নেগেটিভ মার্কিং যাবে, তোমার কিন্তু চান্স মিস হয়ে যাবে। বাট তুমি যদি খুব ভালো মতো 50 থেকে 55 দাগায় আসো, তোমার কিন্তু এখানে একটা সিট নিশ্চিত হয়ে যাবে, ঠিক আছে? কারণ কাটমার্কটা আমরা গত বছর দেখলাম যে তোমার কি বলতো, কাটমার্কটা ওভারঅল তোমার হচ্ছে 64 থেকে 65 এরকম রেঞ্জের মধ্যে থাকে যদি তুমি ম্যাথ প্লাস বায়ো দেখাও। আবার এই মার্কটা কমেও যেতে পারে যদি শিফট ওয়াইজ ভেরি করতে পারে, প্রশ্নের স্ট্যান্ডার্ডের উপর ডিপেন্ড করে। প্রশ্ন যদি কোনো শিফটে হার্ড হয় সেই ক্ষেত্রে কাটমার্কটা এর থেকে কমে যাবে। ওভারঅল তুমি যদি 60 থেকে 65 এর মধ্যে কাটমার্কটা থাকে, তুমি যদি 65 তুলতে পারো তাহলে 65টা হচ্ছে সবচেয়ে সেফ জোন, ঠিক আছে? সবচেয়ে সেফ জোন থাকে 65 শিফট ভেদে। যদি তোমার শিফটের প্রশ্ন যদি বেশি সহজ হয়ে যায়, সবাই অনেক ভালো পারছে, সেই ক্ষেত্রে কাটমার্কটা বেড়েও যেতে পারে, কিন্তু এই বছর না বাড়ার সম্ভাবনাটাই বেশি, ঠিক আছে? তার মানে কাটমার্কটা 60 থেকে 65-র মধ্যে থাকার সম্ভাবনা বেশি। তো তুমি চেষ্টা করবো সবসময় যে 60 থেকে 65-র মধ্যে অ্যাটলিস্ট এই মার্কটা রাখার, এর উপরে যত পারো, ঠিক আছে? তো এটা যে একদম ওয়েডিং থেকে পাওয়া, আর তুমি যদি মেরিটে ঢুকতে চাও তাহলে তোমার সেই ক্ষেত্রে কিন্তু 70+-এর মধ্যে যাইতে হবে, এবং 80-র পর তুমি যদি 80-তে পাও, ঠিক আছে, 80-র মধ্যে রাখতে পারো মার্কটা, তো তোমার কিন্তু এখানে টপ সাবজেক্ট তুমি পাবা, ঠিক আছে? তোমার মার্ক যদি 100-র মধ্যে 80 তুলতে পারো তাহলে তুমি এখানে টপ একটা সাবজেক্ট পাবা। তো চেষ্টা করো এই এক মাসটা সুন্দর মতো কোশ্চেন ব্যাংকের উপর বেশি অ্যানালাইসিস করে যে টপিকগুলো পাচ্ছ, ওই টপিকগুলো ভালো মতো কনসেপ্ট বিল্ড আপ করে তুমি এটা করো। এবং আমাদের রাবির জন্য, শুধুমাত্র রাবি এবং গুচ্ছের জন্য তোমাদের কিন্তু রাবি এবং গুচ্ছ শিওর শর্ট এমসিকিউ সলভ কোর্স আমাদের চলতেছে। তো এখানে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য যে সকল ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে, যে সকল ইম্পর্টেন্ট টাইপগুলো আছে, যেগুলো রাবির জন্য ইম্পর্টেন্ট এবং গুচ্ছের জন্য ইম্পর্টেন্ট, সেই সকল টাইপগুলো আমরা সলভ করবো। এটা হচ্ছে আমাদের আলাদা কোর্স, এটা হচ্ছে রাবি প্লাস গুচ্ছ রিভিশন, একটা এক্সাম ব্যাচ থাকবে, এবং রাবি, শুধুমাত্র রাবি এবং গুচ্ছের জন্য তোমাদের হচ্ছে শিওর শর্ট এমসিকিউ সলভ কোর্স থাকবে, ঠিক আছে? তো সেখানে আমরা কোশ্চিন সলভ করবো তোমাদের, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো এবং আসার সময় অনেক বেশি বিগত প্রশ্নতে আসছে ইম্পর্টেন্ট টাইপগুলো, তো সেগুলো অ্যানালাইসিস করে তোমাদের কিন্তু এই কোর্সটাতে আমরা শেখাবো। তো তোমরা চাইলে এই কোর্সটাতে আলাদাভাবে ভর্তি হতে পারো যাদের এমসিকিউতে প্রবলেম আছে, আর যারা নিজে নিজে সলভ করতে পারো বা নিজে বাসায় পড়তে পারতেছো তাদের জন্য শুধুমাত্র এক্সাম ব্যাচ। আর যাদের এমসিকিউ সলভে প্রবলেম আছে, হ্যান্ড ক্যালকুলেশন তোমরা পারো না, শর্ট ট্রিক্স তোমাদের জানা নাই, তো তাদের জন্য কিন্তু আমাদের এই যে এমসিকিউ সলভ কোর্স যেটা আছে এটা তোমরা চাইলে ভর্তি দিতে পারো, ঠিক আছে? তো ওভারঅল 2টা কোর্স তোমাদের আগামী 1 মাসের জন্য সুন্দরমতো গুছাই দেওয়ার জন্য যথেষ্ট। তো যারা যেটাতে ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, আমরা তোমার ডিটেলস জানাই দেবো। আর আগামী 1 মাস চেষ্টা করো বেশি বেশি কোশ্চিন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করার, আর ভার্সিটি এমটের যে কোশ্চিন ব্যাংকটা আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো, এই জিনিসটা ভালো মতো সলভ করে যাও, ঠিক আছে? তো এটা যদি করতে পারো দেখবা যে ম্যাক্সিমাম তুমি মোটামুটি চান্স পাওয়ার মতো যে মার্কটা সেটা তোমার এনশিওর হবে। আবারও বলছি, কনসেপ্টটা ভালো মতো ক্লিয়ার রাখবা, ঠিক আছে? কনসেপ্টটা ক্লিয়ার রাখবা এবং হ্যান্ড ক্যালকুলেশনগুলো মাস্ট, হ্যান্ড ক্যালকুলেশন কিন্তু এখানে যদি তুমি ভালো না পারো, রাবিতে তোমার চান্স পাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যাবে, ঠিক আছে? 10টা-15টা তো ম্যাথ আসবে ফিজিক্সে, তো তোমার কিন্তু ওখানে হ্যান্ড ক্যালকুলেশন লাগবেই, ঠিক আছে? যদি না পারো আটকে যাবা, সময় অনেক বেশি নষ্ট হবে। তো অবশ্যই যত পারো এই জিনিসটার দিকে ফোকাস করো, ঠিক আছে? আর আমাদের কোর্সগুলোতে আমরা কিন্তু তোমাদের কনসেপ্ট যে হ্যান্ড ক্যালকুলেশনগুলো আছে, মোটামুটি শর্ট ট্রিক্সগুলো আছে, যেগুলো ইম্পর্টেন্ট তোমার পরীক্ষায় আগে রাখবে, সেগুলো তোমাদের শিখিয়ে দিব, ঠিক আছে? তো ওভারঅল এই প্রসেসটা মেনটেন করা আপাতত। আরও কিছু গাইডলাইন ভিডিও আসবে, আরও কিছু সাজেশন ক্লাস আসবে। এছাড়া আমরা কিন্তু রাবির টপিক অ্যানালাইসিস সাজেশন বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার অ্যানালাইসিস এগুলো কিন্তু তোমাদের দিয়ে রাখছি। তো সেগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো, আগের ভিডিওগুলো দেখলে সেখানে তুমি কিন্তু পাবা মোটামুটি, ঠিক আছে? এছাড়াও আমরা তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তুমি চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। তো যারা মোটামুটি রাবি নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।